হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন এক গুনাহের কথা বলবো যেটা আমাদের সমাজে খুব সাধারণ মনে হলেও ইসলামে এর শাস্তি অত্যন্ত ভয়াবহ, আর সেটাই হলো গীবত বা পরনিন্দা। আজকাল আমরা হয়তো মজার ছলে, গল্প গুজবে কিংবা বন্ধুমহলে বসে অন্যের দোষ আলোচনা করি, কিন্তু হয়তো আমরা ভুলে যাই গীবত মানে হলো নিজের ভাইয়ের মাংস খাওয়ার মতো ভয়ঙ্কর পাপ। গীবত শুধু মুখের কথাই নয়, আজকের যুগে সেটা হলো সোশ্যাল মিডিয়ায়, কমেন্টে, এমনকি ইঙ্গিত বা পোস্টের মাধ্যমেও। আজকের মুভিটি হলো গিবা, যেখানে দেখানো হয়েছে পরনিন্দা বা গীবতের মতো পাপ কিভাবে মানুষের জীবনে ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। মুভি শুরুতে আমরা কয়েকটি স্টুডেন্টকে দেখতে পাই। তারা কলেজের একটি রুমে বসে ম্যাগাজিন নিয়ে আলোচনা করছিল। তো এই রুমটি ছিল মূলত তাদের অফিস রুম, আর তাদের কাজ ছিল বিভিন্ন ঘটনার উপর ম্যাগাজিন তৈরি করা। এদের মধ্যে প্রধান ছিল অর্গা, আর বাকিরা ছিল ফার্লি, ওলফা, ইয়েলো আর রেনো। কলেজের একজন প্রফেসরের সাথে একটি মেয়ের অবৈধ সম্পর্ক ছিল, আর সেটার উপর তারা একটি ম্যাগাজিন লেখার পরিকল্পনা করছিল। কারণ এই বিষয়টি যেহেতু বাস্তব একটি ঘটনা ছিল, তাই এটি লেখার সাথে সাথে তাদের গ্রুপটি ফেমাস হয়ে যেতে পারে। কিন্তু ওয়ার্গা এই বিষয়ের উপর ম্যাগাজিন লিখতে চাইছিল না, কারণ এটার উপর ম্যাগাজিন লিখলে তারা হয়তো ফেমাস হতে পারে, কিন্তু কলেজের সেই টিচার এবং মেয়েটি তারা সমাজে মুখ দেখাতে পারবে না। তাদের নিজেদের ভালোর কথা চিন্তা করে অন্যের ক্ষতি করা তো ঠিক হবে না। তাদের গ্রুপের মধ্যে আরেকটি মেয়ে রয়েছে যার নাম অক্টা, কিন্তু অক্টা 14 দিন যাবত অসুস্থ থাকার কারণে সে তাদের এই মিটিং এ আসতে পারেনি। তাই অর্গা ফার্লিকে বলে যাওয়ার সময় অক্টাকে দেখে যাওয়ার জন্য। তো কিছুক্ষণের মধ্যেই তাদের খাবার চলে আসে। তখন আমরা জানতে পারি ফার্লি মাছ মাংস খায় না, সে একজন পিওর ভেজিটেরিয়ান। পরের সিনে আমরা দেখতে পাই ফার্লি এবং ওলফা অক্টার হোটেলে আসে, আর সেখানে হোটেলের মালিক ম্যানের সাথে দেখা করে। তখন ম্যান জানায় অক্টা 14 দিন ধরে রুম থেকে বের হচ্ছে না, সে সব সময় রুমেই থাকে আর অদ্ভুত অদ্ভুত আচরণ করে। ম্যানের ওয়াইফ ওমি এবং মেয়ে দিনা। যাই হোক, ওমি ফার্লিকে বলে এভাবে চলতে থাকলে অক্টা হয়তো পাগল হয়ে যেতে পারে। তখন ফার্লি রুমে ঢুকে আর বাকিরা রুমের বাহিরে অপেক্ষা করে। ফার্লি রুমে ঢুকে বুঝতে পারে রুমটা একদম শীতল ছিল, অথচ তখন গরমকাল ছিল আর রুমে কোনো এসিও ছিল না। তারপর ফার্লি খেয়াল করে অক্টা রুমের এক কোণে জড়সড় হয়ে বসে আছে আর ভয়ে কাঁপছিল। তখন ফার্লি অক্টার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তার। অক্টা ভয়ে ভয়ে বলে আমার চারপাশে সবসময় একজন ভয়ঙ্কর চেহারার বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যে কিনা আমাকে সবসময় ভয় দেখায়। অক্টা আর কিছু বলে না, সে হাতে ইশারা দিয়ে টেবিলে রাখা খামটি দেখিয়ে বলে এটা নিয়ে এখান থেকে চলে যাও। ফার্লি খামটি হাতে নিয়ে দেখতে পাই এটা সেই কলেজের টিচার আর মেয়েটি সম্পর্কে লেখা একটি প্রতিবেদন, যেটা তার ম্যাগাজিনে পাবলিশ করার চিন্তা করছিল। তারপর ফার্লি আর ওলফা সেখান থেকে চলে আসে। তো পরের দিন ছিল ঈদ উল আজহার দিন। একজন ইমাম সেখানে বক্তব্য দিচ্ছেন। তখন আমরা সেখানে ফার্লি আর ওলফাকেও দেখতে পাই, যারা কিনা ইমামের কথা শুনছিল। ইমাম বলছিলেন আজকের বিষয়টি হলো গীবত বা পরনিন্দা নিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। এই আয়াতে গীবতের ভয়াবহতা এতটাই কঠিনভাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা একে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলো যা সে শুনলেই কষ্ট পাবে, এটাই গীবত। অর্থাৎ ইমাম সাহেব এখানে গীবতের ভয়াবহতা বোঝাচ্ছিল, কিন্তু ওখানে কিছু মানুষ ছিল যারা সেটা মনোযোগ দিয়ে শুনছিল না, বরং তারা অন্যান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল আর হাসি তামাশা করছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফার্লি তার বাবাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু ঠিক ওই মুহূর্তে ইয়োলা ফার্লিকে কল দিয়ে বলে সে খুবই অসুস্থ, তাই সে ম্যাগাজিনে স্টোরি লেখার জন্য আজকে বাইরে যেতে পারবে না। তাই সে ফার্লিকে অনুরোধ করে বলে আজকে স্টোরিটা তাকে লেখার জন্য, কিন্তু ফার্লি বলে সে তার বাবার সাথে হসপিটালে যাবে। ঠিক তখন ফার্লির মা বলে সে তার বাবাকে নিয়ে হসপিটালে যেতে পারবে, তাই ফার্লি চাইলে স্টোরিটা লেখার জন্য যেতে পারে, কিন্তু তবুও ফার্লি রাজি হচ্ছিল না। অবশেষে ইয়োলা চোরাচুরিতে শেষ পর্যন্ত সে রাজি হয়। তারপর ফার্লি ওর্গা এবং ওলফার সাথে একটি মাঠের মধ্যে আসে যেখানে ছাগল জবাই দেওয়া হচ্ছিল। আসলে তারা কুরবানির উপর একটি ম্যাগাজিন লিখবে, তাই এখানে এসেছে। এখানে আসার পর ওলফা লক্ষ্য করে ইয়োলা যে কিনা অসুস্থতার কথা বলে আজকের প্রোগ্রামে আসেনি, সে ফেসবুকে তার নিজের একটি ছবি আপলোড করেছে। ছবিটা দেখে বোঝা যাচ্ছিল এটা একটা হোটেলে তোলা ছবি। তখন ওলফা ছবিটা ফার্লিকে দেখালে সে বুঝতে
বুঝতে পারে ইয়োলা তার সাথে মিথ্যা বলেছে। আসলে সে সুস্থ, সে তার বয়ফ্রেন্ডের সাথে হোটেলে সময় কাটানোর জন্যই এই মিথ্যা নাটক সাজিয়েছে। তখন ফার্লি ইয়োলা সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছে। আর তখন আমরা খেয়াল করি সাদা একটি ধোঁয়া ফার্লির মুখের ভেতরে ঢুকে যায়। আসলে ফার্লি ইয়োলা সম্পর্কে যাচাই বাছাই না করেই তাকে নিয়ে গীবত গাইছে, আর গীবত গাওয়ার কারণেই সাদা ধোঁয়াটা ভিতরে ঢুকেছে। আর সাদা ধোঁয়াটা কি আমরা সেটা সামনে জানতে পারবো। যাই হোক, ম্যাগাজিন লেখার সময় তাদের কিছু ছবি প্রয়োজন হবে, এজন্য ফার্লি ছাগল জবাইয়ের একটি ছবি তুলতে চাই। কিন্তু সে যেহেতু একজন ভেজিটিয়ান, তাই তার এগুলো ভালো লাগছিল না। অনিচ্ছা সত্ত্বেও যখন একটি ছবি তুলতে চাই, ঠিক তখনই ছাগলের গলা থেকে রক্ত সোজা ফার্লির মুখে গিয়ে পড়ে। আর তখন সে ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ওয়াশরুমে চলে আসে মুখ ধোয়ার জন্য। কিন্তু রক্ত ধোয়ার পর সে যখন আয়নার দিকে তাকায়, ঠিক তখনই সে দেখতে পায় তার মুখের চামড়া এবং মাংস গলে গলে পড়ে যাচ্ছে। এটা দেখে ভয়ে সে চিৎকার করতে থাকে। পরক্ষণেই সে দেখতে পায় তার মুখ তো ঠিক আছে। তখন সে বাহিরে কারো পায়ের শব্দ পায়, কিন্তু দরজা খোলার পর সে কাউকে দেখতে পায় না। চিৎকার দিয়ে সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। পরের সিনে আমরা অক্টাকে দেখতে পাই। সে নামাজে বসেছে, কিন্তু সে নামাজে মনোযোগ দিতে পারছিল না। আর তখন আমরা খেয়াল করি ভয়ঙ্কর চেহারার সেই বৃদ্ধ মহিলাটি হঠাৎ করে অক্টার আঙ্গুল ধরে ফেলে। তখন অক্টা ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। আর ঠিক তখনই অক্টার পিছনে আমরা অদ্ভুত একটি সাদা ছায়া দেখতে পাই। অক্টা পিছনে ফিরে তাকাতেই সেই সাদা ছায়াটি অক্টার দেহের ভিতরে ঢুকে যায়, আর সিনটি সেখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দিনা এবং তার মা অমিকে দেখতে পাই, যারা কিনা ডান্স করছিল। আর ঠিক তখনই সেখানে অক্টা চলে আসে, কিন্তু অক্টার চেহারা স্বাভাবিক মনে হচ্ছিল না। অমি সেটা বুঝে যায়। অক্টা তাদের উপর আক্রমণ করতে গেলে হঠাৎ অমি তার নিজের লুক পরিবর্তন করে ফেলে। আর তখন আমরা অমির চোখগুলো দেখতে পাই পুরোটা সাদা হয়ে গেছে। সে অক্টাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তখন অক্টা অজ্ঞান হয়ে যায়। তারপর তারা অক্টাকে একটি রুমে নিয়ে আসে আর বিছানায় শোয়ায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই রুম থেকে পচা লাশের গন্ধ আসছিল। তখন ম্যান এবং দিনা রুম থেকে বেরিয়ে আসে। অমির মধ্যে একটি স্পেশাল পাওয়ার ছিল। তার পূর্বপুরুষরা ছিল একটি বিশেষ গোত্রের, আর ওই গোত্রের সবাই নিজেদের উপর জিন ভর করে অন্য জিনের সাথে কথা বলতে পারত। তাই অমি তখন নিজেকে পজেস্ট করে আর অক্টাকে বলতে থাকে, কে তুমি আর কেন এখানে এসেছো? কয়েকবার ডাকার পরেও অক্টা কোনো রেসপন্স করছিল না। আরো কয়েকবার ডাকার পর অক্টা হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আর অক্টার চেহারা তখন ভয়ঙ্কর হয়ে যায়, আর সে অমির উপর আক্রমণ করে বসে। অমি অনেক কষ্ট করে অক্টাকে থামায় আর তাকে সেন্সলেস করে। যাই হোক, তারপর দিনা এবং ম্যান রুমে ঢুকে দেখতে পাই সবকিছু ভেঙে পড়ে আছে। তখন ম্যান অমিকে জিজ্ঞেস করলে অমি বলে অক্টার উপর অ্যাপ্রিট জিন ভর করেছিল। অ্যাপ্রিট জিন হলো সবচেয়ে প্রাচীনতম জিন আর অনেক বেশি শক্তিশালী। যাই হোক, এই যাত্রায় অমি বেঁচে গিয়েছে, কিন্তু পরের বার কি হবে সেটা সে নিজেও জানে না। পরের দিন আমরা দেখতে পাই ফার্লির মা বাবা বাসায় চলে এসেছে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠার সময় ফার্লির মা পায়ে ব্যথা পায়। তখন ফার্লি পায়ে ওষুধ দিতে থাকে আর বলতে থাকে ইয়োলার জন্যই আজকে এসব কিছু হয়েছে। সে যদি মিথ্যা না বলতো তাহলে এত কিছু হতো না। তখন ফার্লির বাবা মা তাকে বোঝায় আর বলে কারো সম্পর্কে সঠিকটা না জেনে তাকে খারাপ বলা উচিত না। তুমি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছো সেটা সত্য নাও হতে পারে, তাই কারো সম্পর্কে কিছু একটা বলার আগে অবশ্যই দুবার ভাববে। তারপর আমরা অক্টাকে দেখতে পাই, যে কিনা তার বাবার সাথে বাড়িতে চলে যাচ্ছে। তারপর অমি সবাইকে ডেকে তাদেরকে ভালোভাবে ইসলামের নিয়ম মেনে চলার কথা বলে আর তাদের প্রার্থনা করতে বলে। অমি তাদেরকে আর কিছু বলে না, কারণ তারা ছোট বলে ভয় পেতে পারে। পরের দিন ফার্লি কলেজে গিয়ে ইয়োলাকে জিজ্ঞেস করে, কেন তুমি মিথ্যে বললে? তোমার কারণে আমি বাবার সাথে হসপিটালে যেতে পারিনি, আর তোমার কারণে আমার মা পায়ে ব্যথা পেয়েছে। তখন ইয়োলা ফার্লিকে বলে সে সত্যিই অসুস্থ ছিল, এরকম কোনো ছবি সে ওই দিন আপলোড দেয়নি। এতে ফার্লি আরো রেগে যায়। সে সবার সামনে বলে ওঠে, ঈদের নামাজ শেষ করে তুমি হোটেলে যেতে পারলে, তুমি এখনো বদলাওনি। এসব শুনে ইয়োলা কান্না করে সেখান থেকে মিটিং রুমে চলে আসে। তখন রেনু তাকে বোঝায় ফার্লি হয়তো রেগে এসব বলছে, তুমি কিছু মনে করো না। কিন্তু ইয়োলা তখনও কান্না করছিল। তারপর সে কান্না থামিয়ে বলে, ফার্লি আমাকে আগেও একদিন অপমান করেছিল, আর সে শুধু আমাকে না তোমাকেও অপমান করছিল। সে সব সময় নিজেকে বড় মনে করে। তখন রেনু বলে, ওসব কথা আমি ভুলে গেছি। এই কথা বলে সে প্রফেসর এবং সে মেয়েটির সম্পর্কে লিখা একটি প্রতিবেদন ইয়োলাকে দিয়ে রুম থেকে চলে যায়। তখন ইয়োলা সেই প্রতিবেদনটি বের করে পড়তে থাকে, আর ঠিক তখনই তার ভিতরেও সেই সাদা ধোঁয়াটি ঢুকে যায়। এর কারণ হলো কিছুক্ষণ আগে সে নিজেও ফার্লিনকে নিয়ে গীবত করেছে। পরের দৃশ্যে আমরা ফার্লিকে দেখতে পাই ক্লাস করছিল, আর তখন সে পেছন থেকে কারো ডাক শুনে পিছনে তাকায়, কিন্তু পেছনে কাউকে দেখতে পায় না। তখন সে ওলফাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ডেকেছো? উত্তরে সে না বললে ফার্লি অবাক হয়ে যায়। তখন ক্লাসের টিচার সবার উদ্দেশ্যে বলছিল, তোমরা কারো গীবত করো না। কারো দোষ যদি তোমার চোখে ধরা পড়ে তাহলে সেটা প্রকাশ না
করে গোপনে রাখো, এতে আল্লাহও তোমার দোষগুলো গোপন রাখবে। এসব কথা শুনে ফার্লি বুঝে যায় তাদের ক্লাস টিচার কিছুক্ষণ আগে ইয়োলার সাথে ঘটে যাওয়া ঝগড়ার বিষয়টা নিয়েই মূলত কথা বলছে। যেটা বুঝে ফার্লি স্যারের সাথে ঝগড়া লেগে যায় আর সে রাগ করে রুম থেকে বের হয়ে আসে। বের হয়েই তার সাথে দিনা আর ওলফার দেখা হয়। তখন ওলফা বলে, ফার্লি, তোমাকে এতগুলো কল দিলাম কিন্তু তুমি কল রিসিভ করছো না কেন? সেই কখন থেকে তোমাকেই খুঁজছি। ফার্লি তো অবাক হয়ে যায়, কারণ সে কিছুক্ষণ আগেও তো তাদের সাথে ক্লাস করলো। তারপর ফার্লি যখন মোবাইল বের করতে যায় তখন দেখতে পায় সে তার মোবাইলটা সেই ক্লাসরুমেই রেখে চলে এসেছে। তাই সে মোবাইল আনতে ক্লাসরুমে গেলে ভয়ে সে আটকে ওঠে, কারণ ওটা আসলে ক্লাসরুম ছিল না, ওটা ছিল পরিত্যক্ত একটি স্টোর রুম। রুম থেকে বাহিরে এসে দেখে সেখানে কেউ নেই। ফার্লি আরো ভয় পেয়ে যায়। তারপর মোবাইলটা আনার জন্য আবার সেই রুমে যায় আর সেখানে গিয়ে তার মোবাইলটি খুঁজে পায়, যেখানে একটি রিং হচ্ছিল। তারপর মোবাইলটা হাতে নিতেই সেখানে একটি ভয়ঙ্কর চেহারা বেশি ওঠে। ভয়ে হাত থেকে মোবাইলটা পড়ে যায়। তারপর আবার মোবাইলটা হাতে নিতেই সেখানে ওলফাকে দেখতে পাই, যে কিনা বলছিল মিটিং রুমে আসার জন্য সবাই সেখানে অপেক্ষা করছে। তারপর মিটিং এ তারা একটি সিদ্ধান্ত নেয়, আগামীকাল তারা একটি অবৈধ মাংসের বাজারে যাবে, কারণ তারা খবর পেয়েছে করোনা ভাইরাস সেখান থেকে ছড়াচ্ছে। যাই হোক, সিদ্ধান্ত হয় কালকে অর্গার সাথে ফার্লি যাবে। রাতের বেলা ফার্লি যখন খাবার খেতে বসে তখন ফার্লির মা বলে, তুমি তো মাংস খাও না, আজকে হঠাৎ মাংস খাচ্ছ যে? তখন ফার্লি প্লেটের দিকে তাকিয়ে দেখে সত্যি সে মাংস খাচ্ছে, অথচ তার কাছে মনে হচ্ছিল সে কোনো সবজি খাচ্ছিল। তারপর সে রুমের বাহিরে এসে বমি করে সব বের করে ফেলে। কিন্তু ভয়ানক বিষয় হলো ফার্লি তখন দেখতে পায় তার মুখ থেকে অনেক পোকা বের হচ্ছে। এটা দেখে সে ভয়ে চিৎকার করতে থাকে। যাই হোক, পরের দিন অর্গা এবং ফার্লি সে মাংসের বাজারে যায়। তারা আন্ডারগ্রাউন্ডে একটি বাজারে ঢুকলে দেখতে পায় সেখানে কুকুর, বিড়াল, সাপ সবকিছুর মাংস বিক্রি হচ্ছে। তখন হঠাৎ তারা দেখতে পায় একজন ব্যক্তি একটি কুকুরকে রাস্তায় ঢুকিয়ে তারপর পিটিয়ে সেই কুকুরকে মেরে ফেলে। এটা দেখে ফার্লি খুবই ভয় পায় এবং সে লোকটিকে না করলেও লোকটি কোনো কথা শোনে না, সে কুকুরটিকে মেরেই ফেলে। তখন ফার্লি একটি ভীষণ দেখতে পায়, সে ওই কুকুরটির কাঁচা মাংস খাচ্ছিল। হঠাৎ সে সেন্সে ফিরে আসে আর সেই আন্ডারগ্রাউন্ড থেকে দ্রুত বের হয়ে আসে। পরের দিন ফার্লি কলেজে গেলে দেখতে পাই সবাই তার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আর সেই সাথে তাকে উদ্দেশ্য করে খারাপ কথাও বলছিল। ফার্লি অবাক হয় কেন তারা এরকম করছে। তখন দিনা ফার্লিকে একটি ম্যাগাজিন দেখায়, যেটা ছিল মূলত সেই প্রফেসর এবং মেয়েটির বিষয়ে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো মেয়েটির নামের জায়গায় ফার্লির নাম দেওয়া ছিল, আর এজন্যই মূলত সবাই ফার্লিকে খারাপ নজরে দেখছিল। আর এই ম্যাগাজিনটি পাবলিশ করেছে ইয়োলা। ফার্লি ইয়োলাকে অপমান করেছিল, তাই বদলা হিসেবে সে এই কাজ করেছে। যাই হোক, ফার্লি ইয়োলাকে দেখতে পায় আর তার সাথে ঝগড়া লেগে যায়। কিন্তু তখন অর্গা এসে তাদের থামায় আর তাদেরকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। তখন অর্গা ইয়োলাকে খাবার দেয় খাওয়ার জন্য, কিন্তু সে খাবারের বোতলে নিজের আঙ্গুল খেটে খেয়ে ফেলছিল। ইয়োলা তখন নিজের হুঁশে ছিল না, সে চিবিয়ে চিবিয়ে তার আঙ্গুল খাচ্ছিল। ঠিক তখন অর্গা আর ফার্লি সেটা দেখে অবাক হয়ে তারা ইয়োলাকে বলতে থাকে, ইয়োলা, জেগে উঠো, তুমি কি করছো? নিজের হুঁশে ফিরো। কয়েকবার ডাকার পর ইয়োলা হুঁশে ফিরে আসে আর তার কাটা আঙ্গুল দেখে চিৎকার করতে থাকে। তখন তারা ইয়োলাকে হসপিটালে পাঠায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই অক্টা ফার্লির সাথে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে আসে। তাকে দেখে খুবই ভীত মনে হচ্ছিল। ফার্লি জিজ্ঞেস করে, কেন আমাদের সাথে এরকম হচ্ছে? তুমি কি বলবে এর আসল কারণটা কি? আমাদের তিনজনের সাথে কেন এরকম হচ্ছে? তখন অক্টা বলে, ভুলটা আমারই, কারণ সেই প্রফেসর আর মেয়েটির প্রতিবেদনটি যখন প্রথম শুরু করেছিলাম তখন আসল ঘটনার সাথে আরো কিছু কথা নিজের মতো বানিয়ে লিখেছিলাম, যেন আমি সবার কাছে ফেমাস হতে পারি। আমি ফেমাস হওয়ার লোভে সেই মেয়েটির সম্পর্কে খারাপ কিছু লিখেছিলাম, যেটা মেয়েটি কোনোভাবে জানতে পেরেছিল, তাই সে লজ্জায় সুইসাইড করে নেয়। আর সব থেকে বড় কথা, মেয়েটি প্রেগনেন্ট ছিল আর কিছুদিন পর সেই প্রফেসর তাকে বিয়েও করত। কিন্তু আমার কারণে মেয়েটির সাথে আরেকটি নিষ্পাপ জীবনও ধ্বংস হয়ে যায়। আর সেই ঘটনার পর থেকে ভয়ঙ্কর চেহারার সেই বৃদ্ধ মহিলাটি সব সময় আমার চারপাশে দেখতে পাই আর আমার সাথে কথা বলে। এই কথা বলে অক্টা সেখান থেকে দ্রুত চলে যায়। ফার্লি পিছন থেকে ডাকলেও সে শোনে না। তারপর ফার্লির কাছে অর্গার একটি কল আসে, যেখানে অর্গা জানায় ইয়োলা সেই হসপিটাল থেকে পালিয়ে যায় আর সে ভয়ানক এক জিনের দ্বারা পজেসড ছিল। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওমি সবাইকে ডেকে সত্যিটা বলে দেয় যে ফার্লি, অক্টা আর ইয়োলা সবার পিছনে সেই শক্তিশালী জিনটি লেগে আছে। অ্যাপ্রিট জিন হলো বিশ্বের সবচেয়ে প্রাচীনতম জিন। মানুষ সৃষ্টির আগে থেকেই তার অস্তিত্ব ছিল। তারপর রাতে ফার্লি অ্যাপ্রিট সম্পর্কে নেটে সার্চ দিলে দেখতে পাই ওমির কথা সত্যি, অ্যাপ্রিট জিন আসলেই শক্তিশালী। এরপর ফার্লি ওয়াশরুমে যায়, তখন দেখতে পাই কমোডের ভিতর ময়লার পানির টক বগিয়ে ফুটছে আর হঠাৎ সেই পানিটা ফার্লির মুখে এসে লাগে। আর সেই পানি পরিষ্কার করে ফার্লি যখন সামনে তাকায় তখন সে নিজেকে
সেই মাংস বাজারে দেখতে পায়, যেখানে সে বিভৎস চেহারার একটি মহিলা দেখতে পায় আর ভয়ে চিৎকার করে আর দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পর সাপের কাঁচার ভিতরে তার মাকে দেখতে পায়। তখন অনেক কষ্ট করে তার মাকে সেখান থেকে বের করে, কিন্তু বের করার সাথে সাথে তার মায়ের চেহারা সেই ভয়ঙ্কর বৃদ্ধ মহিলাটির মতো হয়ে যায় আর সে ফার্লির গলা চেপে ধরে। ঠিক তখনই ফার্লি আবার হুঁশে ফিরে সে নিজেকে ওয়াশরুমেই দেখতে পায় আর সিনটি সেখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা অক্টাকে দেখতে পাই, যে কিনা মাঝরাতে সেই হোটেলে এসেছে আর সে ম্যানকে বলছে ফার্লি কোথায়। তখন ম্যান বলে ফার্লি তো বাসাতেই আছে, তুমি ভিতরে আসো তো। তখন ম্যান সামনে হাঁটছে আর অক্টার সাথে কথা বলছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পিছনে কিন্তু অক্টা ছিল না। তখন ম্যান চারদিকে অক্টাকে খুঁজতে থাকে আর হঠাৎ সে অক্টাকে দেখতে পায় ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আর সে ম্যানের তসবিহ দিয়ে তার গলায় চেপে ধরে আর তাকে মেরে ফেলে। তখন হঠাৎ ম্যান ঘুম থেকে জেগে ওঠে, মানে ম্যান এতক্ষণ স্বপ্ন দেখছিল। ম্যান ওমিকে ঘুম থেকে উঠায় আর বলে ফার্লি হয়তো বিপদে আছে, তাকে আমাদের বাঁচানো উচিত। পরের দৃশ্যে আমরা ফার্লিকে দেখতে পাই, ওয়াশরুমে দরজা খুলতেই সে ইয়োলাকে দেখতে পায়, যে কিনা ভয়ানক ভাবে তার দিকে আসছিল। তখন ফার্লি তার হাত থেকে পালিয়ে অর্গাকে কল দেয় আর একটি রুমে লুকিয়ে থাকে। ইয়োলা তাকে খুঁজতে খুঁজতে সেই রুমটিতে চলে আসে আর ফার্লিকে দেখে ফেলে। তখন সে ফার্লিকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক ওই সময় সেখানে অর্গা চলে আসে আর ইয়োলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন সেখানে ওমি আর ম্যানও চলে আসে। তারপর রুমের মধ্যে হঠাৎ বাহির থেকে ধোঁয়া আসছিল, তাই তারা সবাই রুম থেকে ইয়োলাকে নিয়ে বেরিয়ে আসে, কিন্তু হঠাৎ লক্ষ্য করে ফার্লি তাদের সাথে নেই। তখন তারা সবাই আবার রুমে ঢুকে দেখতে পাই ফার্লি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওমি ফার্লির কপালে হাত দিয়ে বুঝতে পারে ফার্লিকে অ্যাপ্রিট জিন তাদের নিজেদের জগতে নিয়ে গেছে, মানে জিনদের পৃথিবীতে নিয়ে গেছে, তাই সেখান থেকে ফিরিয়ে আনা সহজ হবে না। যাই হোক, ওমি ফাইনাল একটি চেষ্টা করে, সে সবাইকে বলে আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়ার জন্য। সবাই জুড়ে জুড়ে সূরা পড়তে থাকে। তখন ওমি সেই জিনদের পৃথিবীতে যায় আর সেখানে গিয়ে ফার্লিকে খুঁজে পায়। ফার্লি তখন রক্তের সাগরে ডুবে যাচ্ছিল, সেই অ্যাপ্রিট জিন তাকে মেরেই ফেলছিল। ঠিক ওই সময় ওমি ফার্লির হাত ধরে কিন্তু তাকে টেনে উপরে তুলতে পারছিল না। তখন সে ফার্লিকে বলে তুমি তোমার নিজের অপরাধের জন্য তওবা করো আর সূরা পড়তে থাকো। ফার্লি সেরকমটাই করতে থাকে আর তখন অ্যাপ্রিট জিন দুর্বল হয়ে পড়ে আর সে ফার্লিকে ছেড়ে দেয়। তখন ওমি তাকে উপরে তুলে নেয় আর সেই সাথে বর্তমান সময়ের ফার্লিরও জ্ঞান ফিরে আসে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা কখনোই কারো সম্পর্কে গীবত গাইবে না, কারণ গীবত বা পরনিন্দা মহাপাপ। আখিরাতে এর শাস্তি দেওয়া হবে সবচেয়ে কঠিন। তো বন্ধুরা, এই ছিল মুভিটির কাহিনী। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।